তোমার চোখে তের জন্য যেমন ভালোবাসা প্রকাশ পাই, বকুমের চোখে আমি সেরকম দেখিনি। যেদিন দেখবো সেদিন আমি নিজেই বলবো আমিও ভাগ্যবতী। বকুম অস্থির হয়ে অপেক্ষা করছে আয়ু আর জাঙ্কুকের ফিরে আসার জন্য। দুজন ভিজে বাড়ি ফিরলো অনেকক্ষণ পরে। বকুম দরজায় দাঁড়িয়ে দেখলো দুজন হেসে হেসে কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে আয়ুর গায়ের সাথে ওর ফতুয়াটা লেপটে আছে। আয়ুকে ভীষণ কামনীয় লাগছে। বকুমের ভীষণ রাগ হলো। জাঙ্কুক কি তবে আয়ুর প্রেমে পড়ে গেছে? আয়ু যে জাঙ্কুকের প্রেমে পড়েছে তা বকুম বুঝে গেছে। যে করেই হোক জাঙ্কুকে পথ থেকে সরাতেই হবে। আয়ু এসে বকুমকে একটা হালকা করে হাগ দিয়ে বলল, দারুণ মজা লেগেছে আজকে জানো। এইরকম বৃষ্টি তো আগে কখনো দেখিনি, ভীষণ এনজয় করেছি। বকুমের ইচ্ছে করলো একবার বলতে, পুরুষ মানুষের সাথে রং ঢং করেছিস বৃষ্টির মধ্যে, এনজয় তো করবি। কিন্তু কিচ্ছু বললো না। আয়ুকে এসব বলে হাত ছাড়া করতে চায় না বকুম। বকুমের সময়টা ভালো যাচ্ছে না। বকুম নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে যাচ্ছে কেন। কেন এমন কুডাক ডাকছে তার মনে। না পারছে আয়ুকে কিছু বলতে আর না পারছে জাঙ্কুককে কিছু বলতে। জাঙ্কুককে বকুম চেনে। জাঙ্কুক এমন ছেলে না, কিন্তু আয়ুর কাছে তো এসব ছেলে খেলা। বকুম জানে আয়ুর কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি। তবুও বকুম মিষ্টি কথা দিয়ে আয়ুকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া সব হাসি মুখে সহ্য করেছে বকুম। শুধু একবার বিয়েটা হোক, সবকিছু হাতে আসুক, তারপর দুই লাথি মেরে সেই মেয়েকে বিদায় করবে সে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসাবে মানায় না। অপশন হাতে রেখেই বকুম প্ল্যান করেছে তে হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন তের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আয়ু জাঙ্কুকের খোঁজে নিচতলার স্টাডি রুমে গেল। জাঙ্কুক মুক্তিযুদ্ধ বিষয়ক একটা বই পড়ছে। আয়ু জাঙ্কুকের সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই জাঙ্কুক? মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আমাকে গল্প বলো না জাঙ্কুক, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে তো। জাঙ্কুক বকুম স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সব সময় তো আর এসব শুনতে ভালো লাগে না বলো। জাঙ্কুকের কান লাল হয়ে গেল আয়ুর কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না জাঙ্কুক। কথা বলতে গেলে আয়ু হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে। আয়ুর দোষ দেয় না জাঙ্কুক। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন সে তেমনই তো হবে। তবে অবাক লাগে তার বকুমের ব্যবহার। বকুম কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে জাঙ্কুকের মনে হয়। বাড়ির পেছনের পুকুরে আগে সবাই মিলে লাফ ঝাঁপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরে এ মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর জাঙ্কুক বকুমকে বলেছিল পুকুরে গোসল করতে যাবার কথা। শুনে বকুম হেসে বলেছিল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যেই পরিমাণ নোংরা আছে, মাই গড। জাঙ্কুক মুচকি হেসে চলে গিয়েছিল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? জাঙ্কুক নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আয়ুকে খুঁজতে খুঁজতে বকুম ও জাঙ্কুকের স্টাডি রুমে এসে হাজির হলো। আয়ুর দিকে তাকিয়ে বকুম অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আয়ু বসে আছে জাঙ্কুকের সামনে। দেহের অবয়ব স্পষ্ট হয়ে আছে ওর। বকুম হাসি মুখে এসে আয়ুর পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, তোর এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকা যাওয়ার পরের গল্প শোন। গল্প শোনার আগ্রহ আমার নেই ভাই, তুমি বরং তোমার প্রাণ পাখিকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। বকুম খুশি হলো ভীষণ। আয়ুর হাত ধরে বলল, চলো আয়ু, তোমার সাথে আজকে সারা দিন গল্প করা হয়নি। তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে। রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। জাঙ্কুক কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। বকুম ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে তো কোনো লাগাম নেই। আয়ুকে রুমে এনে বকুম বলল, পাগল হয়েছে তুমি আয়ু? কি বলছো সব জাঙ্কুকের সামনে? আমার মান সম্মান আর রাখলে না তুমি। তুমি যা করো আমি তাই বলেছি বকুম, বাড়তি কিচ্ছু বলিনি। এমন ভাব করছো যেন শুধু আমার এসবে ইন্টারেস্ট, তোমার নয়। এটা ঠিক, আমারও এই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো বকুম, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু আধটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানবে আমার চাইতে। তাই তোমার উচিত ছিল আমাকে বোঝানোর, তুমি কিন্তু তা করোনি। সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো, আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন বকুম, তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। বকুমের মাথায় যেন আগুন জ্বলে উঠলো। আয়ুর হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? হ্যাঁ, আজ যখন আমি বৃষ্টিতে ভিজেছিলাম জাঙ্কুক একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, জাঙ্কুককে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়িতে আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে।
এই যে একটু আগে আমি জাঙ্কুকের স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় জাঙ্কুক বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে। তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছো। এজন্যই জাঙ্কুককে আমার ভীষণ ভালো লেগেছে। ও একটা পারফেক্ট মানুষ। তোমার মতো কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা জাঙ্কুক করে না, বরং ওর এই শুদ্ধতাই মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। বগুম কি বলবে ভেবে পেল না। আয়ুর কাছ থেকে বগুম এসব এক্সপেক্ট করেনি। আয়ু কি তবে জাঙ্কুককে একটা মজে গেছে? বগুমকে হতভম্ব অবস্থায় রেখে আয়ু বের হয়ে গেল জিমিনের রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে জাঙ্কুক বসার পর জাঙ্কুকের বাবা সুবিন এসে বসেছেন জাঙ্কুকের মুখোমুখি চেয়ারে। জাঙ্কুক সবেমাত্র মুখের ভাতের লোকমা তুলেছে, সেই সময় সুবিন এসে বললেন, জাঙ্কুক খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। জাঙ্কুক ভাতের লোকমা রেখে দিয়েই বলল, আমি কারোর হুকুম মেনে চলার মানুষ নই। সুবিনের ভীষণ রাগ উঠে আছে গতকাল থেকে। সানার অসুস্থতার খবর জানার পর থেকেই তার এমন অবস্থা। জাঙ্কুকের এই বাঁকা কথা তার আর সহ্য হলো না। অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি, আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। জাঙ্কুক হেসে ফেললো শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যা কথা, আমি কারোর ছেলে নই। সেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। কই সেদিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার মাথা ফাটিয়ে দিল, সেদিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জোরে কাঁদতে কাঁদতে যেদিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেদিনও তো আপনি আসেননি আমার কাছে। কাজের বুয়াকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবোধ ছিলাম না আমি। সব কিছু মনে আছে আমার। আরো শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতো সবকিছু এলোমেলো হয়ে গেল। জাঙ্কুক দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে গেল। জিন গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই জাঙ্কুক বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর জিনের আর কিছু বলার থাকে না। জাঙ্কুক হনহনিয়ে চলে গেল। জিন সুবিনের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো এবার মেজো ভাই? আপদ বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে জাঙ্কুক নিজে টিউশনি করিয়ে নিজের পড়ার খরচ চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরে চলে গেল। আপনার একটা কানা করেও তার পেছনে খরচ করতে হয়নি। তবু কিভাবে পারলেন ছেলেকে এভাবে খোটা দিতে? কার জন্যই বা খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় জাঙ্কুকের তাকে দেখতে যাবার? জাঙ্কুক যেদিন মা মা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছিল, সেদিন কি সে এসেছিল জাঙ্কুককে দেখতে? স্কুল থেকে চুরি করে জাঙ্কুক সানার বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই তখনও তো সে এলো না একবার দেখতে ছেলেকে। সানার পিছে মশাই ঘাড় ধাক্কা দিয়ে আমার জাঙ্কুককে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি জাঙ্কুককে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে? তার জন্য। তখন তো কেউ এই ছেলের কথা ভাবেননি, আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থম মেরে বসে রইল। সুবিন জবাব দিলেন না। কি বা জবাব দেবেন তিনি? কারোর আর খাওয়া দাওয়া হলো না বগুমের ছাড়া। বগুম মনে মনে ভীষণ খুশি হলো জাঙ্কুকের চলে যাওয়ার জন্য। স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থম মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। লুসিও কলেজে গেছে, কাকে জিজ্ঞাসা করবে এবার? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার হয়ে আছে। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে তে জিজ্ঞাসা করলো দাদিকে, সবাই এমন চুপ হয়ে আছে কেন? আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বোন, আমার ভাইটা রাগ করে কোথায় যেন চলে গেছে। তের বুকটা কেঁপে উঠলো। জাঙ্কুক ভাই নেই, রাগ করে চলে গেছে জাঙ্কুক ভাই, কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না তে সিওর, হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় তেও খেলো না। বাকিটা সময়তে অপেক্ষা করে রইল জাঙ্কুক ভাই বাড়িতে আসার জন্য। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু জাঙ্কুক এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিড়ে ফিরতে লাগলো। চারিদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা হুতুম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। তের বুকটা কাঁপতে লাগলো। জাঙ্কুক কোথায়? ভালো আছে তো?
এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আরেকটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো তের বুকের চিনচিনিয়ে ব্যথা উৎকণ্ঠা। তবুও চাঙ্কুক ফিরে এলো না।